হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে থেকে আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের যে মডেল কোশ্চেন পেপার সেটগুলো দেওয়া আছে সেখান থেকে মডেল কোশ্চেন পেপার সেট 2 এর সমাধান। চলো তাহলে আমি শুরু করলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1 কি বলা হয়েছে, প্রদত্ত কোনটি একটি কণার আধান হতে পারে না। ABCD চারটা অপশান দেওয়া আছে, এগুলো আমাদের অপশান টেস্ট করে দেখতে হবে। এখানে আমরা ব্যবহার করব আধানের যে কোয়ান্টায়ন নীতি সেটা। কেমন? কোশ্চেন নম্বর 1, তো আধানের কোয়ান্টায়ন নীতি অনুযায়ী আমরা কি জানি, Q = NE, অর্থাৎ কোনো জায়গায় আধান সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতকে থাকবে। তাহলে প্রত্যেক জায়গায় আমাদের এনটাকে যাচাই করে দেখতে হবে। যেমন অপশান এতে যেটা দেওয়া আছে 1.6 × 10⁻⁻7, এটা কি আধান হতে পারে কি হতে পারে না, সেটা আমরা যাচাই করব এই নীতি ব্যবহার করে। n = কি, Q/E। কিউ হলো আমাদের এটা 1.6 × 10⁻⁻7, আর E এর মান 1.6 × 10⁻⁻19। এবার এটা তো কেটে যাবে, এটা যখন উপরে নিয়ে যাব তো এটা পজিটিভ হয়ে যাবে, 10⁻12 আমরা পাবো। তাহলে এটা দেখো একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে এটা একটা আধানের মান হতে পারে। আমাদের বলা হয়েছে কোনটা হতে পারে না। যদি অপশান বিটা টেস্ট করি, এখানে দেওয়া আছে 1.6 × 10⁻⁻20 কুলম দেওয়া ছিল। এখান থেকে এনটা আমরা বের করব, Q/E 1.6 × 10⁻⁻20 বাই 1.6 × 10⁻⁻19। আচ্ছা, এটা কত পেয়ে যাব তাহলে? এটা তো কেটে যাবে, এটা উপরে গেলে পজিটিভ হয়ে যাবে, থাকবে 10⁻⁻1। এটা সমান 1/10। দেখো এইটা কিন্তু একটা ভগ্নাংশ পেয়ে যাচ্ছি, তাহলে এটা কোনো আধানের মান হতে পারে না। তাহলে এটাই হবে আমাদের উত্তর। ওকে, কোনটা আধানের মান হতে পারে না, তাহলে 1 নম্বরের হয়ে গেল আমাদের অপশান বি। এরপর কোশ্চেন নম্বর 2 কি বলা হয়েছে, আহিত সাবান জলের বুদবুদ প্রসারিত হলে তার বিভব ড্যাশ হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকবে না শূন্য হবে। আচ্ছা, একটা সাবান বুদবুদের আকৃতি কেমন হয়? গোলাকার। তাহলে সেই ক্ষেত্রে গোলকের জন্য যে বিভবের রাশিমালা সেটা আমরা কি দেখেছিলাম, V = CGS পদ্ধতিতে করলে Q/R, অর্থাৎ ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে যদি আর বৃদ্ধি পায়, সাবান বুদবুদ প্রসারিত হয়েছে মানে ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, V = 1/R। আর বৃদ্ধি পেলে V কি হবে, আর বৃদ্ধি পেলে V হ্রাস পাবে। কোন V হ্রাস পাবে। তাহলে এটা আছে আমাদের অপশান বিতে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3 নম্বরে কি বলা হয়েছে স্যার, কোনো বর্তনী ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2 প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, তবে R এবং R1 R2 এর মধ্যে সম্পর্ক কি হবে? ঠিক আছে, তো জায়গাটা আগে আমি ক্লিয়ার করে দিলাম। এবারে আগে আমরা এর বর্তনীটা অঙ্কন করি। বর্তনীটা কি হতে পারে, দুটো কোষ আর একটা বহির্রোধ। তাহলে এইটা হলো আমাদের বহির্রোধ আর এটা হলো দুটো কোষ। ঠিক আছে, এটা হলো E1, কোনো ই তড়িৎচালক বিষয়। আচ্ছা, তড়িৎচালক বলটা সমান, আর রোধ হচ্ছে R1 R2, বহির্রোধ R। আর বলা হয়েছিল যে প্রথম কোষ প্রবাহ চলাকালীন প্রথম কোষের বিভব পার্থক্য 0, তাই তো? তার মানে এই কোষটাকে আমরা প্রথম বলে দিলাম, এইখানে আমাদের যে V সেটা 0 হয়ে যাবে। এর আগে আমরা বর্তনীর যে প্রবাহ মাত্রা সেটা নির্ণয় করে নিই।
কোশ্চেন নম্বর 3, বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে স্যার? I ইজিক্যাল টু তড়িৎচালক বল কত? 2E, টোটাল রোধ কত? ক্যাপিটাল আর বহির্রোধ আর দুটো অভ্যন্তরীণ রোধ R1 প্লাস R2। এইটা হলো আমাদের বর্তনীর প্রবাহ মাত্রা। বলা হয়েছে এই ব্যাটারির একক্রসে বিভব প্রভেদ 0। এবার বিভব প্রভেদ অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত আমরা একটা রাশিমালা জানি, V ইজিক্যাল টু হয় E মাইনাস I R1। প্রথম কোষের জন্য অভ্যন্তরীণ রোধ যেহেতু R1, এটা বলা হয়েছে 0। E মাইনাস আইটা কত? এটা 2E ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল R1 প্লাস স্মল R2 ইন্টু R1 সমান সমান, এটাকে আমরা কি করছি, কমন নিয়ে নিতে পারি, তাই না? ই কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে 1 মাইনাস 2 R1 বাই R প্লাস R1 প্লাস R2। এবারে লসাগু করে দিলে কি পাবো? ক্যাপিটাল আর স্মল R1 স্মল R2 মাইনাস 2 R1 বাই ক্যাপিটাল আর স্মল R1 প্লাস স্মল R2। এটা সমান সমান 0। তাহলে এইবার এটাকে যখন এই পারে নিয়ে আসবো, এটাকে যখন এই পারে নিয়ে আসবো, সেগুলো তো 0 হয়ে যাবে। তাহলে থাকবে শুধুমাত্র এই রাশিমালাটা। এই রাশিমালাটার মধ্যেও আমরা এটা আর এটা মাইনাস করতে পারবো। তাহলে থাকছে ক্যাপিটাল আর প্লাস R2 মাইনাস R1, এটা থাকছে। এটা সমান সমান আমরা পাবো 0। এবার আমাদের সম্পর্ক করতে বলেছে এটা আর এই দুটার মধ্যে। তাহলে ক্যাপিটাল আর ইজিক্যাল টু এই দুটোকে যদি এই পারে নিয়ে যাই, R1 প্লাস R2 R1 মাইনাস R2, এটা এই পারে গেলে প্লাস, এটা এই পারে গেলে মাইনাস। তাহলে এটা কোন অপশানে আছে? ক্যাপিটাল আর ইজিক্যাল টু R1 মাইনাস R2, এটা আছে অপশান বিতে। এই হলো আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 4। কী বলা হয়েছে? একটি বর্তনীর L দৈর্ঘ্য ও R ব্যাসার্ধ বিশিষ্ট ফিউজ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। ওই বর্তনীর নিরাপদ প্রবাহমাত্রার মান প্রদত্ত কোনটির সঙ্গে সমানুপাতিক হবে? R কিউব, R 3/2, L মাইনাস 3/2 এবং L মাইনাস 1। আচ্ছা, ফিউজ তারের জন্য নিরাপদ প্রবাহমাত্রার যে শর্ত, সেটাকে আমাদের প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। এটা এক তো থিওরিটিক কোশ্চেন, আমাদের রাশিমালাটা সবার সাধারণত মনেই থাকে, তবুও আমি একবার প্রমাণ করে দেখাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে প্রমাণ করতে পারি। আগে আমি শর্তটা লিখে দিচ্ছি যে নিরাপদ প্রবাহমাত্রার যে শর্ত ফিউজ তারের জন্য, সেটা হয় I সমানুপাতি R টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হবে আমাদের অপশান বি। এবার এই রাশিমালাটা কিভাবে আসছে স্যার? এখানে আমাদের দুটো নিয়ম ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ওই যে পরিবাহী, তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় এবং প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ বিকীর্ণ হয়, এই দুটোকে সমান করে দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে ধরলাম আমাদের যে ফিউজটা, সেটা হচ্ছে L দৈর্ঘ্যের ফিউজ, তারটাকে আমরা ব্যবহার করব। তার যে ব্যাসার্ধ সেটা হলো R। তো শর্তটা হচ্ছে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ সমান সমান বিকীর্ণ তাপ। ঠিক আছে? এবার প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ আমরা জুলের সূত্র থেকে পাবো, H ইজিক্যাল টু I স্কোয়ার R টি, টি তার তো 1 হয়ে যাবে বাই জে। তাহলে এখানে হচ্ছে I স্কোয়ার R, টিটা হয়ে গেল 1, টিটা হয়ে যাবে 1, টিটা হয়ে গেল 1 বাই জে ইজিক্যাল টু
বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ কত হবে স্যার? এই যে আমাদের ফিউজ তার টোটাল ক্ষেত্রফল 2πr/L, আর আমরা একটা রাশিমালা নেব, সেটা হচ্ছে এইচ। এইচটা কি স্যার? এইচটা হচ্ছে প্রতি সেকেন্ডে এই ফিউজ থেকে যে হারে তাপ নির্গত হয়, একক ক্ষেত্রফল থেকে যে তাপ নির্গত হয় প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল থেকে নির্গত তাপ। টোটাল ক্ষেত্রফল হলো আমাদের 2πr/L, আর এইচ হচ্ছে একক ক্ষেত্রফল থেকে নির্গত তাপ বা বিকীর্ণ তাপ ইন্টু এইচ। এই দুটো যতক্ষণ পর্যন্ত সমান সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফিউজটা ঠিক থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা নিরাপদ প্রবাহ মাত্রার শর্তটা বের করতে পারবো। এরপরে আমরা কি করব, এই যে রোধ আছে, রোধের যে রাশিমালা সেটা বসাবো। I², আর সমান সমান কি হয়, ρL/A। তাহলে এটা উপরে ρL আর নিচে A, যে 2πr/Lh। এরপরে I² ρL, আবার আমাদের যে A πr² ইন্টু J, তাহলে এটা হচ্ছে 2πr/Lh। এরপরে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে হচ্ছে I² ρL = 2πLh, যে আরেকটা দুটো পাই আছে, তাহলে পাইয়ের স্কোয়ার, আর আর হয়ে যাবে কিউব, একটা আর দুটো আরে কিউব। অতএব I² = 2π² Lh J আর কিউব বাই ρL। হ্যাঁ, তো এল কেটে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে I² সমানুপাতি এই রাশিমালাগুলো যদি ধ্রুবক হয় আর কিউব, এটাও একটা শর্ত। অথবা এখান থেকে আমরা বলতে পারি I সমানুপাতি R3/2। এটাই হলো আমাদের নিরাপদ প্রবাহ মাত্রার শর্ত, যেটা লেখা আছে। তাহলে ফিউজের জন্য নিরাপদ প্রবাহ মাত্রার যে শর্ত, আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, I সমানুপাতি R⁴/2। এটা আছে অপশান বিতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে, দুটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার G1 ও G2 এর বৈশিষ্ট্যসূচক রাশিমালার মান নিচে দেওয়া হলো। বৈশিষ্ট্যসূচক রাশিমালাগুলো কী স্যার? রোধ, পাক সংখ্যা, কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের চৌম্বক ক্ষেত্র। দুটি যন্ত্রের স্প্রিং ধ্রুবক সমান হলে G1 ও G2 এর বিভব সুবিদিতার অনুপাত কি হবে? আচ্ছা, আমাদের যে চলকুণ্ডলী গ্যালভানোমিটার, সেইখানে বিভব সুবিদিতার যে রাশিমালা, সেটাকে আগে আমরা প্রতিষ্ঠা করব, তারপরে অঙ্কটা সমাধান করছি। কমন? তাহলে দেখো, চলকুণ্ডলী গ্যালভানোমিটার কাজ করে টর্কের নীতিতে। কোশ্চেন নম্বর 5 লিখব যে চলকুণ্ডলী গ্যালভানোমিটার কাজ করে টর্কের নীতিতে। এখানে টর্ক = হয় C⁻, যেখানে যেখানে থিটা হলো প্রথমত বিক্ষেপ কোণ, আর সি হলো একক বিক্ষেপের জন্য মোচড় কোণ। একক বিক্ষেপের জন্য মোচড়। ঠিক আছে, এবার টর্ক সমান সমান আমরা জানি BINA = C⁻। এখান থেকে I বের করলে আমরা পেয়ে যাব C⁻/BNA। এরপর কি স্যার? সুবিদিতা। এবার চলকুণ্ডলী গ্যালভানোমিটারের জন্য দুই ধরনের, একটা হচ্ছে প্রবাহ সুবিদিতা, আর একটা হলো বিভব সুবিদিতা। প্রবাহ সুবিদিতা বলা হয় θ/IK, আর বিভব সুবিদিতা বলা হয় θ/VK।
তাহলে থিটা বাই আই যখন করব সেই ক্ষেত্রে আমরা কত পেয়ে যাব, এটার সঙ্গে এটা ইনটু, তার মানে এটা আমরা পাবো BNA/C, ঠিক আছে। এরপরে এই আয়ের জায়গায় আমরা কি করলাম, এখানে করছি থিটা বাই আই আছে, আইয়ের জায়গায় আমরা I = V/R হয়, I = V/R, BNA/C আছে। তো এই আরটাকে আমাদের এই পারে নিয়ে যেতে হবে, তাহলে এই আরটা তো নিচের ভগ্নাংশে, এটা চলে যাবে উপরের রাশিমালা যদি এ পারে নিয়ে যাই তাহলে এটা হবে নিচে গুণ, তাহলে V/R সমান আমরা পাবো BNA/CR। আচ্ছা, এই যে রোধ গ্যালভানোমিটারের জন্য আমরা এটাকে G বলতেও পারি, BNA/CG। ওকে, তাহলে এই বিভব সুবিদিতার তুলনা আমাদের করতে বলেছে। তাহলে উপরের জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। এইবার আমরা রাশিমালাগুলো বসাবো। বিভব সুবিদিতা VS/VS ড্যাশ, এটা বললাম আমি। তাহলে কি হবে, এই অনুযায়ী যদি আমরা বসাই B1 N1 A1/C G1 ইন্টু C G2/B2 ইন্টু A2, ঠিক আছে। এবার সব রাশিমালাগুলো আমাদের দেওয়াই আছে, শুধুমাত্র এখান থেকে C যেহেতু একই বলে দেওয়া আছে, এটা কেটে যাবে। এবার বসাবো। এরপরে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে নিচের জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের এই বিভব সুবিদিতার অনুপাতটাই করতে হবে। তাহলে এই দশমিকের সঙ্গে এই দশমিক উঠে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দিলে থাকবে 2, 10⁻³ 10⁻³ কেটে যাবে। এরপরে 1.8 আর 3.6 এর দশমিক উঠে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকবে 2, এই 2 কেটে গেল কমন। এরপরে 14 3 42 কেটে যাবে, আর 3 দিয়ে এটাকে কাটবো 10 দিয়ে এটাকে কাটবো, কেটে যাবে। তাহলে থাকছে 1:1, এটা হবে আমাদের অপশান এ। এইগুলো আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে, কোনো পদার্থের চৌম্বক ভেদ্যতা জিটা, চৌম্বক প্রবণতা মিউ এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা মিউ0 হলে নিচে বিবৃতিগুলির জন্য কোনটি সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতি 1 কী বলা হয়েছে, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে জিটা > 0, মিউ > 0। তাহলে পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি হয়, দেখো পরাচৌম্বক পদার্থের জন্য যেটা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr সেটা হয় > 1, μr = মিউ পদার্থের চৌম্বক ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এটা > 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিউ কি হবে, μ0 এটা। তাহলে যেটা অপশান এ দেওয়া আছে, পরাচৌম্বক পদার্থের যেটা জিটা > 0 আর মিউ > 0, তাহলে এটা হবে না। আমাদের একদম সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তাহলে পরাচৌম্বক পদার্থের জন্য জিটা তো > 0 হয়, মিউটা মিউ > μ0। তাহলে বিবৃতি নাম্বার 2 যেটা, সেটা সঠিক আছে। এবার বিবৃতি নাম্বার 3, তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে জিটা <0 এবং মিউ <0। তাহলে কি হবে, তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে আমরা যখন আসব, তিরস্চৌম্বক পদার্থ সেই ক্ষেত্রে এর যে μr সেটা হয় <1। অতএব আমরা বলতে পারি যে μ/μ0 যেটা, সেটা হবে <1। অতএব মিউ হয়ে যাবে আমাদের μ0, ঠিক আছে। আর এর যেটা জিটা সেটা <0, এটা তো ঠিক আছে। তাহলে 3 নম্বর অপশানটা এটা আমাদের এর সঙ্গে মিলছে না। এরপরে যদি 4 নম্বর অপশানে যাই, অসম্যক পদার্থের ক্ষেত্রে জিটা > 1 এবং মিউ > μ0, এটা একদম ঠিক আছে। যেটা অসম্যক পদার্থ, এটাকে আমি এখন অসম্যক করে দিলাম। অসম্যক পদার্থ
ঠিক আছে, সেই ক্ষেত্রে মিউ হয় মিউ আর গ্রেটার দেন 1, অতএব মিউ আর অতএব মিউ ইজিক্যাল টু গ্রেটার দেন মিউ নট এবং জিটা গ্রেটার দেন 1। তাহলে 4 নম্বর বিবৃতিটাও ঠিক আছে। তাহলে উত্তর হলো আমাদের 2 নম্বর বিবৃতি এবং 4 নম্বর বিবৃতি, এই দুটো একদম সঠিক আছে। তাহলে এটা কোন অপশানে মিলেছে? 2 আর 4, এটা মিলবে অপশান সি এর সঙ্গে। 2 আর 4 নম্বর বিবৃতি সঠিক বা সত্য সেটা আছে অপশান সিতে। ওকে, হ্যাঁ, এটা আছে অপশান সিতে। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে? যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই ইজিক্যাল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে এ বি সি হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য তা হলো। আচ্ছা, কোশ্চেন নম্বর 7। চৌম্বক প্রবাহের যে রাশিমালা দেওয়া আছে সেটা হলো ফাই ইজিক্যাল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। এবার আবিষ্ট তড়িৎচালক বল ই সমান সমান আমরা কি জানি মাইনাস ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা শুধুমাত্র ডাইরেকশন বোঝানোর জন্য, এটাকে আমরা নেগলেক্টও করতে পারি আবার রাখতেও পারি। আমরা রেখেই দিলাম মাইনাস ডি বাই ডিটি এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। এবার এটাকে ক্যালকুলেশন করব। মাইনাস এটা ডেরিভেটিভ করলে কি হবে 2at আর এটা হবে বি, আর সি এর জন্য তো শূন্য হয়ে যাবে। এটা বলা হয়েছে শূন্য, তাই না? যে সময় তড়িৎচালক বল শূন্য সেই সময়টা কত? তাহলে 2at সমান সমান হবে মাইনাস বি। এটাকে মাইনাস দিয়ে গুণ করে এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস বি থেকে যাবে। অতএব টি ইজিক্যাল টু মাইনাস বি বাই 2a, এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 7। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 8। কী বলা হয়েছে? একটি পরবর্তী প্রবাহ আই ইজিক্যাল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি সমীকরণ দ্বারা নির্ধারিত হয়, ওই প্রবাহের মূল গড় বর্গমান কত হবে? 4টা অপশান দেওয়া আছে। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো যেখানে পরবর্তী প্রবাহের একটা রাশিমালা দেওয়া থাকবে এবং IRMS ভ্যালু বের করতে বলবে, সেটা আমরা একদম ট্রিক্সের মাধ্যমে করে নেব। কোশ্চেন নম্বর 8 যেটা দেওয়া আছে I ইজিক্যাল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। তাহলে IRMS যেটা হবে সেটা হবে রুট ওভার I1 স্কোয়ার I2 স্কোয়ার বাই 2। এটা আছে আমাদের অপশান সিতে। এই গেল 8। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 9। কী বলা হয়েছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না শক্তি, আধান, তথ্য, ভরবেগ। কি বহন করে না? সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু কোনো আধান বহন করে না। 9 অপশান বি, আধান বহন করে না। এরপরে কোশ্চেন নম্বর 10। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকার পদার্থ তরঙ্গ, স্থানীয় তরঙ্গ, চল তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক ধরনের তির্যক চল তরঙ্গ। তাহলে এটা হবে 10 অপশান সি, চল তরঙ্গ। এরপরে সেকশন বি, যেখানে আমাদের বিবৃতি ও কারণ দেওয়া থাকে। বিবৃতি কি দেওয়া হয়েছে দেখো, একটি দীর্ঘ রুজু পরিবাহী তারে প্রবাহ পাঠালে তারটি লৌহ চূর্ণকে আকর্ষণ করে। অর্থাৎ একটা দীর্ঘ রুজু পরিবাহী তারের মধ্যে যদি আমরা প্রবাহ পাঠাই, তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কিন্তু তারটা কি নিজে চুম্বকিত হয়? তারটা কিন্তু নিজে চুম্বকিত হয় না, অর্থাৎ সেটা লৌহ চূর্ণকে আকর্ষণ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিবৃতি যেটা এ দেওয়া আছে সেটা কিন্তু ভুল হবে, এটা ঠিক নয়। এবার কারণ কি দেওয়া আছে দেখো, পরিবাহী তারে প্রবাহ পাঠালে সেটির চারিদিকে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয় বা উৎপন্ন হয়, এটা একদম ঠিক আছে। তাহলে এ হলো ভুল, এ সঠিক নয়, আর সঠিক, এটা আছে অপশান সিতে। 11 নম্বর আমাদের অপশান সি, এ সঠিক নয়,
এ সঠিক নয় কিন্তু আর সঠিক। ঠিক আছে, এরপরে কোশ্চেন নম্বর 12 কি বলা হয়েছে, বিবৃতি। যখন কোনো কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তখন কুণ্ডলীর সাবেশাঙ্ক 4 গুণ হয়। সাবেশাঙ্ক সমানুপাতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যার স্কোয়ার। আচ্ছা, এবার দেখো একটা কুণ্ডলীর যে পাক সংখ্যা, কুণ্ডলীর যে সাবেশাঙ্কের রাশিমালা, সেটা আগে কি আমরা লিখি, তাহলে বুঝতে পারবো। কোশ্চেন নম্বর এটা হয়ে গেল আমাদের 12। কুণ্ডলীর যেটা সাবেশাঙ্ক, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এল সমান সমান কি হয়, মিউ নট এন স্কোয়ার এ বাই এল, এটা ঠিক আছে, মিউ নট এন স্কোয়ার এ বাই এল। যদি প্রথম যে বিবৃতি পাক সংখ্যা দ্বিগুণ করা হয় কুণ্ডলীর সাবেশাঙ্ক 4 গুণ বৃদ্ধি পাবে, এটা বলা হয়েছে। তাহলে দেখো এল সমানুপাতিক কত, এন স্কোয়ার, তার মানে এনকে যদি আমরা দ্বিগুণ করি, এনকে দ্বিগুণ করি, তাহলে এল কত গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। যেহেতু স্কোয়ারের সঙ্গে সমানুপাতি, তাই আমাদের যেটা বিবৃতি এ সেটা একদম ঠিক আছে। এবারে সাবেশাঙ্ক সমানুপাতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যার স্কোয়ার, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এল সমানুপাতি এন স্কোয়ার, এনটা হচ্ছে টোটাল পাক সংখ্যা, আর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা স্মল এন ইজিক্যাল টু হয় ক্যাপিটাল এন বাই এল। এটা যদি এলটার উপরে স্কোয়ার থাকতো তাহলে আমরা বলতে পারতাম একক দৈর্ঘ্যের পাক সংখ্যার সঙ্গে এটা সমানুপাতি। তাহলে আমাদের যেটা বিবৃতি, যেটা কারণ, সেটা কিন্তু ভুল হবে। তো এটা কার সঙ্গে মিলবে, এ সঠিক আর সঠিক নয়, এটা হবে অপশান ডি। অপশান ডি, এটা বিবৃতিটা ঠিক আছে, আর ওভারঅল উত্তর হলো অপশান ডি, যেখানে এ সঠিক আর ভুল, আর সঠিক নয়। হ্যাঁ, এটা কিন্তু বইয়ের মধ্যে অপশান বিটা নেওয়া, অপশান কোনটা নেওয়া আছে, অপশান এটা নেওয়া আছে। সেটা কিন্তু ঠিক না, আমাদের এল সমানুপাতি এন স্কোয়ারের সঙ্গে, স্মল এন স্কোয়ারের সঙ্গে না। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 13। কি বলা হয়েছে, চিত্রের ন্যায় ব্যবস্থায় C1 ও C2 ধারকত্বের দুটি ধারককে রোধক আর এবং সুইচ এস দ্বারা সংযুক্ত করা হলো। সুইচ অফ থাকলে C1 ধারকের সঞ্চিত আধান কিউ, সুইচ অন করলে স্থিত অবস্থায় C1 ও C2 ধারকের সঞ্চিত আধান কত হবে। আচ্ছা, আধানের পরিমাণ জিজ্ঞাসা করা হয়েছে। আগে আমরা বর্তনীটা অঙ্কন করি। কি আছে স্যার আমাদের বর্তনীটা, এইখানে একটা ক্যাপাসিটার, এটা সুইচ, এইখানে একটা ক্যাপাসিটার, আর এইটা হলো রেজিস্ট্যান্স আর C2 বলা হয়েছে 2C1, এটা হলো আমাদের C1, আর এইখানে আধান দেওয়া হয়েছে কিউ, এটা হলো সুইচ এস। ঠিক আছে, তাহলে যখন সুইচ বন্ধ করে দেওয়া হবে সেই ক্ষেত্রে আমাদের এখানে কত আধান থাকবে, এখানে কত আধান থাকবে, সেটা জানতে চাওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 13, এখানে মোট আধান কত স্যার, মোট আধান সেটা হলো ক্যাপিটাল কিউ, কারণ C2তে তো কোনো আধান ছিল না, শুধুমাত্র আধান C1এই আছে। তাহলে এখানে আমরা ব্যবহার করব আধান বন্টনের নীতি। আধান বন্টনের নীতি, Q1-এ যে অবশিষ্ট আধান সংযুক্ত করার পরে সেটা কি হবে, সেটা ধরলাম আমরা কিউ ড্যাশ ইজিক্যাল টু টোটাল আধান ইন্টু এর যে ধারকত্ব C1 বাই টোটাল ধারকত্ব।
টোটাল ধারকত্ব কত, C1 প্লাস C2 সমান সমান কিউ ইন্টু C1 বাই C1 প্লাস 2C1, C2 মানেই তো 2C1, তাহলে কি হচ্ছে কিউ ইন্টু C1 বাই এটা হয়ে গেল তাহলে 3C1, C1 কেটে যাবে, তাহলে এখানে থাকছে কিউ বাই 3, তার মানে কিউ ড্যাশ যেটা সেটা হচ্ছে কিউ বাই 3, এবং দ্বিতীয় ধারকের যে আধান সেটাকে ধরলাম কিউ ডবল ড্যাশ, এটাও হবে টোটাল আধান কিউ ইন্টু C2 বাই টোটাল ধারকত্ব C1 প্লাস C2, এটা C2 মানে 2C1, আচ্ছা আগে কিউ ক্যাপিটাল কিউ ইন্টু 2C1, আর এই দুটো যোগ করে আমরা কত পেয়েছি 3C1, এটা কেটে যাবে, তাহলে থাকবে কিউ 2/3, এটা এবার এটা আছে কোন অপশানে, কিউ/3 এবং 2Q/3, এটা আছে অপশান বিতে। এইগুলো আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 14। কী বলা হয়েছে, 5টি সমমানের রোধ আর চিত্রের ন্যায় সংযুক্ত করা হলো। এ ও বি এর মধ্যে ভি ভোল্ট ব্যাটারি সংযুক্ত করা হলে এফসি এর মধ্য দিয়ে প্রবাহের মান কত হবে, 3V/R, V/2R, 2V/R। আচ্ছা, তাহলে আগে আমরা এই যে চিত্রটা সেটা অঙ্কন করি, এবং এই চিত্রটা দেখে আমরা সহজে বুঝতে পারছি যে এটা একটা হুইটস্টোন ব্রিজের মতো আচরণ করবে। কমন কোশ্চেন নম্বর 14 কি দেওয়া আছে চিত্রটা, এখান থেকে অঙ্কন করলাম। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এরপরে এখান থেকে একটা রেজিস্ট্যান্স এখানে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স এখানে, এদিকে একটা রেজিস্ট্যান্স, আর এইখানে এ পয়েন্ট, এইখানে বি পয়েন্ট, এখান থেকে এটা যুক্ত, ঠিক আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর প্রত্যেকটা রোধ এটা এফ বিন্দু, প্রত্যেকটা রোধ কত, ক্যাপিটাল আর, এটাও ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এ আর বি বিন্দুর মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে ভি ভোল্টের, তাহলে এফ সি, এটা এফ আর এই জায়গায় আছে সি, এফ সি এর মধ্যে প্রবাহ মাত্রা কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এক কাজ করতে পারি যে এই বিন্দুটাকে টেনে আমরা বাইরে করে দিলাম, তাহলেই এটা হুইটস্টোন ব্রিজের মতো হয়ে যাবে। কীরকম হবে, এটাকে যদি টেনে বাইরে করে দিই, এর পরবর্তী যে ছবিটা, তাহলে এ বিন্দুটা থাকলো এখানে, এখানে হচ্ছে এফ বিন্দু থেকে একটা রেজিস্ট্যান্স এটা আর একটা রেজিস্ট্যান্স এটা, এটা কিন্তু এখন এই রকম করে এই দিকে চলে আসছে, এই রকম করে এদিকে, আর এই রোডটা থাকবে মাঝখানে। এটা হলো আমাদের এফ, এটা হলো সি, এটা এফ, এটা সি, আর এই রেজিস্ট্যান্সটা থাকছে নিচে, এটা এটা এই পার্টটা যখন এই পারে চলে যাবে, তাহলে এই রেজিস্ট্যান্সটা আরটা এবার থাকছে এখানে, এটা হলো আর রেজিস্ট্যান্স, এটা ওকে। এরপরে এখান থেকে এটা যুক্ত, এটাকে আমরা এইদিকে করলাম, আর এই যে রেজিস্ট্যান্স এটা এখানে যুক্ত, এটা হলো আমাদের এ পয়েন্ট, আর এটা হলো আমাদের বি পয়েন্ট, এটা এফ, এটা সি, কমন, আর কোনো পয়েন্ট দেওয়া ছিল না, আর প্রত্যেকটা রোধ আর 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 আর, তাহলে এটা এখন হুইটস্টোন ব্রিজের মতো হয়ে গেছে। এরপরে যেহেতু প্রত্যেকটা রোধ আর, সহজেই আমরা বলতে পারি যে হুইটস্টোন ব্রিজ প্রতিমিত অবস্থায় আছে, P/Q = R/S, কারণ প্রত্যেকটা রোধ আর, তাহলে মাঝখানের যে রোধটা সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। কমন, এবার উপরের প্রান্তে টোটাল রোধ কত, এখানেই করে দিলাম। এই যে বর্তনীটা, এটা তাহলে এরকম হবে দেখতে, একটা রোধ উপরে আর এই একটা রোধ নিচে।
এই দুটো রোধ মিলে হলো 2R, আর এই দুটো রোধ মিলে হলো 2R। ঠিক, তাহলে টোটাল রোধ কত হয়ে যাবে আবার 2R মিলে সমান সমান হয়ে যাবে শুধু R। দুটো সমমানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত হয়, তাদের অর্ধেক হয়ে যায়। অর্থাৎ R ফাইনাল যেটা হবে 2R ইন্টু 2R বাই 2R প্লাস 2R সমান সমান করলে এটা হচ্ছে 4R স্কোয়ার বাই 4R। এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে শুধু R। তাহলে এটাই আমরা বসিয়েছি, অর্থাৎ বর্তনীর যে তুল্য রোধ সেটা আমাদের জানা হয়ে গেছে। এবার বলা হয়েছে এই সার্কিটের সঙ্গে এ ও বি এর মধ্যে একটা ভি ভোল্টের ব্যাটারি কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। তো এবার প্রবাহ মাত্রা কত হবে, ব্যাটারির ভোল্টেজ হলো ভি, টোটাল রোধ আমাদের জানা হয়ে গেছে। এরপরে প্রবাহ মাত্রা, আগে আমরা বর্তনীর যে প্রবাহ মাত্রা সেটা বের করব, সেটা ধরলাম আই সমান সমান ভি বাই আর, এটা হলো বর্তনীর প্রবাহ মাত্রা। এরপরে আমাদের শুধুমাত্র এইখানে এফসি এর মধ্যে প্রবাহ মাত্রা জিজ্ঞাসা করা হয়েছে কত, তাই না? তাহলে এফসি কার পার্ট স্যার, এটার পার্ট, তাই না? এখান থেকে আমরা বলতে পারি যে ব্যাটারিটা কানেক্টেড আছে ভি ভোল্ট, এখান থেকে আই কারেন্ট গেল, এবার এটা ভাগ হয়ে যাবে I1 I2-তে। এই I2 যে কারেন্ট সেটাই তো এই এফসি আর এই রোধের মধ্যে দিয়ে যাবে, তাহলে I2টা আমাদের বের করতে হবে। এবার কারেন্ট ডিভিশন ল আমরা ব্যবহার করে দেব। আচ্ছা, তাছাড়া এমনিতেও আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখান থেকে আই কারেন্ট বেরোলো, কারেন্টটা দুভাগে ভাগ হবে, উপরের টোটাল রোধ 2R, নিচের টোটাল রোধ 2R। তাহলে রোধ যদি সমান থাকে তাহলে কারেন্ট সমান সমান ভাগে বিভক্ত হবে। এই যে কারেন্টটা আই ভি বাই আর, এই দিকে কত যাবে স্যার, ভি বাই আর ইন্টু হাফ, আর এদিকে যাবে ভি বাই 2 ইন্টু হাফ, কেমন? তাহলে I2 এর মান হবে ভি বাই আর ইন্টু হাফ, মানে হাফ অংশ এদিকে যাবে, হাফ অংশ এদিকে যাবে। তাহলে I2 কারেন্টের মান হবে আমাদের ভি বাই 2R। এটা আছে আমাদের অপশান সিতে। এই গেল 14 নম্বর অঙ্কের সমাধান। তাছাড়া এখানে আমরা কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করেও একই মান পাবো, কেমন? এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 15তে কী বলা হয়েছে, প্রদত্ত লুপে তড়িৎ প্রবাহিত হলে ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র কত হবে। আচ্ছা, 4টা অপশান দেওয়া আছে, আবার আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। কি দেওয়া আছে, এইরকম একটা অংশ আর এইরকম একটা অংশ, এইটুকু ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধটা 2R। এটা হলো আমাদের ও বিন্দু, এখানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিকেও কারেন্ট প্রবাহিত হবে, এদিকেও কারেন্ট প্রবাহিত হবে, এদিকেও কারেন্ট প্রবাহিত হবে। তার মানে চিত্র থেকে আমরা সহজেই বুঝতে পারলাম যে এই যে অংশটা, এটা হবে কোনো একটা বৃত্তের 3/4 অংশ, আর এটা হবে বৃত্তের 1/4 অংশ। কারণ এই যে কোণটা, এই কোণটা তো সমকোণ 90 ডিগ্রি। তাহলে একটা বৃত্তের টোটাল অ্যাঙ্গেল কত, 360 ডিগ্রি। এটাকে আমরা 4 পার্টে যদি করি তাহলে এই পার্টটা কত, 90 ডিগ্রি হচ্ছে, এটাই দেওয়া আছে। তার মানে এইটুকু অংশটা হলো 1/4, 90 ডিগ্রি মানে 1/4 অংশ। তাহলে সরাসরি ক্যালকুলেশন না করে আমি এটাই অ্যাপ্লাই করলাম যে 90 ডিগ্রি মানে 1/4 অংশ, তাহলে বাকিটা হচ্ছে এইদিকে পড়ে আছে, তাহলে এটা হয়ে গেল 3/4 অংশ, বাস। এরপরে ও বিন্দুতে আমরা চৌম্বকক্ষেত্র নির্ণয় করব, চৌম্বকক্ষেত্র নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে লিখব যে ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র কত হবে, এইটুকু অংশের জন্য 3/4 যত অংশ আছে ইন্টু
বৃত্তের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা মিউ নট বাই 4 পাই, বৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা মিউ নট আই বাই 2r, এটা প্লাস এই অংশের জন্য এই অংশটা কত 1/4 ইন্টু মিউ নট আই বাই 2 ইন্টু, এবার ব্যাসার্ধটা দেখো 2r, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইখানে হচ্ছে 8r আর এখানে হচ্ছে কিন্তু 16r, তাহলে লসাগু হয়ে গেল আমাদের 16r, ঠিক আছে। তাহলে এখানে 8r হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা হলো 6 মিউ নট আই প্লাস এটা হবে শুধু মিউ নট আই, তার মানে এটা হলো 7 মিউ নট আই বাই 16r। এবার এটা কোথায় আছে? এটা আছে অপশান বিতে, এবং ডাইরেকশনটা আমরা বুঝতেই পারছি যে ভিতরের দিকে হবে, ডট দিয়ে সেই জন্য দেখানো হয়েছে। হ্যাঁ, এরপরে আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 16। কী বলা হয়েছে? এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার তড়িৎ বর্তনীর একটি লম্বা রুজু পরিবাহী তার থেকে এ দূরত্বে অবস্থিত। রুজু পরিবাহী তার দিয়ে I1 এবং বর্গাকার পরিবাহী দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হলে উদ্ভূত বলের প্রকৃতি ও মান হবে। আচ্ছা, এখানেও আমাদের ছবিটা অঙ্কন করতে হবে। আগে আমি ছবি অঙ্কন করছি। কোশ্চেন নম্বর 16 কী দেওয়া আছে? এইটা হচ্ছে আমাদের একটা দীর্ঘ পরিবাহী তার, I1 কারেন্ট যাচ্ছে, এখান থেকে এ দূরত্বে একটা বর্গক্ষেত্র আছে। এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, এটা এ বি সি ডি, বর্গক্ষেত্রের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে I2। কমন। এবার বলা হলো যে এদের মধ্যে তার আর বর্গক্ষেত্রের মধ্যে যে বল প্রযুক্ত হবে সেটা কী ধরনের হবে। দেখো, প্রথমত আমরা জানি যে দুটো সমমুখী প্রবাহ কি করে আকর্ষণ, সমমুখী প্রবাহ আকর্ষণ করে এবং বিপরীতমুখী প্রবাহ এটা করে বিকর্ষণ। হ্যাঁ, প্রবাহের জন্য প্রবাহের উপর ক্রিয়া অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের একদম শেষের দিকে আমরা এই রাশিমালাটা পাবো, ঠিক আছে। এবার এই দুটো অংশের মধ্যে প্রবাহ আমরা দেখতে পাচ্ছি সমমুখী, তাহলে এইখানে কাজ করবে স্যার এই দুটো অংশের মধ্যে আকর্ষণ, এবং এই I1 আর এইখানে যে কারেন্টের ডাইরেকশন সেটা কিন্তু অপোজিট, এটা হলো I2, তাহলে এটার আর এটার মধ্যে কাজ করবে বিকর্ষণ। কিন্তু কোনটা বেশি হবে? আকর্ষণ বলটা বেশি হবে, কারণ এই তার দুটো কাছাকাছি আছে, এ দূরত্বে আছে, আর এটা আর এটা এই তার এবং বর্গক্ষেত্রের বিসি বাহু 2a দূরত্বে অবস্থিত, এইটুকু অংশ এ আর এইটুকু অংশ এ, তাহলে এখান থেকে টোটাল দূরত্ব হয়ে গেল আমাদের 2a, তার মানে বিকর্ষণ বলটা কম হবে, ঠিক আছে। তাহলে আকর্ষণ বল বেশি হবে, বিকর্ষণ বল কম হবে, ওভারঅল যে রেজাল্ট সেটা হবে আকর্ষণধর্মী। এবং এই যে এবি অংশ আর সিডি অংশ, এদের মধ্যে প্রবাহ তো দেখতে পাচ্ছি আমরা বিপরীতমুখী, তাই না। আর এই এবি তার, এই যে পরিবাহী তার, এই তার থেকে এবি অংশটা আর সিডি অংশটা সমান দূরত্বে অবস্থিত, ফলে এদের জন্য যে আকর্ষণ ও বিকর্ষণ বল সেটা পরস্পরকে নেগলেক্ট করে যাবে। তাহলে এটা আগে আমি লিখে দিচ্ছি যে বর্গক্ষেত্রের এবি ও সিডি বাহুর প্রবাহের জন্য তারের মধ্যে বল পরস্পরকে প্রশমিত করবে।
এর জন্য আমরা কোনো বল পাবো না, পরস্পরকে প্রশমিত করবে, শুধুমাত্র আমাদের এইটুকু অংশ আর এই অংশটার জন্য বলটাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তাহলে এই রাশিমালাটা কি? আকর্ষণ বলটা বেশি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যে রাশিমালাটা জানি এফ এর দুটো পরিবাহীর জন্য, সেটা হলো μ0/4π 2I1 I2 বাই ডিস্টেন্স, এটা। এরপর তাহলে আমরা এফ নেট কত সেটা বের করব। এফ নেট, আকর্ষণ বলটা বেশি, তাহলে এটাকে প্রথমে লিখতে হবে μ0/4π 2I1 I2 বাই এ, দূরত্বটা এখানে এ। এবার দেখো যে এটা হচ্ছে একক দৈর্ঘ্যের জন্য আকর্ষণ বলটা, ঠিক আছে, বা বিকর্ষণ বলটা। এবার যদি আমরা এ দৈর্ঘ্যের তারের জন্য বের করি, সেই জন্য এখানে এ দিয়ে গুণ করে দেব। এবার মাইনাস, এবার বিকর্ষণ বলটা যেহেতু কম, সেটাকে মাইনাস করব। μ0/4π 2I1 I2 ইন্টু এ বাই, এবার দূরত্ব কত, 2a। তাহলে এর সঙ্গে এ কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। এখান থেকে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে সহজেই ক্যালকুলেশনটা করতে পারবো। দেখো μ0 2I1 I2 বাই 4π কমন চলে যাবে, μ0/4π 2I1 I2, μ0/4π 2I1 I2 কমন চলে যাবে। এখানে থাকছে শুধু 1 আর এখানে থাকবে এই হাফ। তার মানে উত্তরে আমরা কি পাবো, μ0/4π 2I1 I2 আর 1 থেকে হাফ বিয়োগ করলে নিচে একটা 2, এই 2 কেটে যাবে। তাহলে থাকছে μ0I1 I2 বাই 4π। এটা আকর্ষণ ধর্মী, যেহেতু আকর্ষণ বলটা বেশি। এটা আছে আমাদের কত নম্বরে, অপশান সি, আকর্ষণ μ0I1 I2 বাই 4π, অপশান সিতে। এইগুলো আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমি চলে যাবো কোশ্চেন নম্বর 17। কী বলা হয়েছে, একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম, এটি 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ বিক্ষেপ দেখায়। গ্যালভানোমিটারকে 0 থেকে 5 ভোল্ট পাল্লার ভোল্টমিটারে কত রোধ এর সঙ্গে সংযুক্ত করতে হবে। আচ্ছা, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে পরিণত করতে হবে, কত রোধ যুক্ত করতে হবে, এটা হলো কোশ্চেন। তো এই ধরনের অঙ্ক তো আমরা অনেক প্র্যাকটিস করেছি। সরাসরি আমরা ওহমের যে সূত্র সেটা ব্যবহার করব, V = IR। কোশ্চেন নম্বর 17। বর্তনীটা কেমন হবে, এইটা হলো আমাদের গ্যালভানোমিটার। একে যখন ভোল্টমিটারে রূপান্তরিত করব, এর সঙ্গে শ্রেণীর সমবায়ে একটা আর মানের রোধ যুক্ত করতে হবে। এই আর রোধটা কত সেটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভি, এখান থেকে যে কারেন্ট বের হবে সেটাকে আমরা IG বলে ধরলাম। V = IG R প্লাস জি। আমাদের আরটা বের করতে হবে। তাহলে আর সমান আমরা পাবো VIG, এটাকে এই পারে নিয়ে আসলাম, তারপরে জিটা মাইনাস করে দেব। হ্যাঁ, এইবারে ভি হচ্ছে আমাদের 5, IG পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায় কততে, 10 মিলি অ্যাম্পিয়ার, 10 × 10⁻³ মাইনাস জিটা হলো 10। এটাকে উপরে নিয়ে গেলে থাকবে 500, একটা 10 তো কেটে যাবে, দুটো শূন্য শুধু উপরে গেল, -10, তার মানে 490 ওহম। এটা আছে অপশান বিতে। এই গেল 17। এরপরে আমি চলে যাব 18। একটি শ্রেণী এলসি বর্তনীতে এল দেওয়া আছে 0.405 হেনরি এবং সি দেওয়া আছে 25 মাইক্রোফারাড। অনুনাদিক কম্পাঙ্ক কত হবে হার এককে। আচ্ছা, অনুনাদিক কম্পাঙ্কের যে রাশিমালা সেটা আগে আমাদের জানতে হবে কত হয়। এটা হচ্ছে আমাদের একদম প্রবাহী তড়িৎ অধ্যায়। অনুনাদিক কম্পাঙ্ক F = 1/2π √LC। এটা হলো আমাদের অনুনাদিক কম্পাঙ্কের জন্য অনুনাদের জন্য কম্পাঙ্কের রাশিমালা 1/2π √LC। এবার সব ভ্যালুগুলো দেওয়া আছে, সেটা আমাদের বের করে নিতে হবে। 1/2 × 3.14 √, এলটা কত দেওয়া আছে 0.405,
ইন্টু 25 ইন্টু 10⁻⁻6 এটা। এবার দেখো ক্যালকুলেশনটা কিন্তু একটু টাফ হবে, তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি এই ধরনের ক্যালকুলেশন থাকে সেটা কিন্তু মুখে মুখে বের করাটা একটু টাফ কাজ। তবুও তোমরা নিজে থেকে এইটা বের করার চেষ্টা করবে যে উত্তরটা ঠিক ঠিক মিলছে কি না। আমি উত্তরটা লিখে দিচ্ছি, সেই উত্তরটা কত হবে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 50 হার্জ পাবো, 50 হার্জ। ঠিক আছে, এটা আছে আমাদের অপশান বিতে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 50 হার্জ পাবো। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 19। কী বলা হয়েছে, বেজিক 100 এম্পিয়ার পার মিটার চুম্বক প্রাবল্যের জন্য কোনো চৌম্বক পদার্থের ভিতর একটি বিন্দুতে চৌম্বক আবেশ 0.1 টেসলা। ওই বিন্দুতে পদার্থটির আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কত হবে? 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, চৌম্বক প্রাবল্য দেওয়া আছে, চৌম্বক আবেশ দেওয়া আছে, মানে এইচ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, বি ইজিক্যাল টু হয় মিউ এইচ, মিউ সমান সমান মিউ নট ইন্টু মিউ আর এইচ। এই মিউ আরটা বের করতে হবে, মিউ আর সমান সমান, তাহলে কি হবে, বি বাই মিউ নট এইচ। এবারে বি দেওয়া আছে দেখো 0.1, মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁻7, আর এইচ এর মান 100। তাহলে এখান থেকে থাকছে আমাদের 0.1 4 পাই ইন্টু 10⁻⁻5, এটা চলে যাবে উপরে। 0.1 এর সঙ্গে 5টা শূন্য বাই 4 ইন্টু 3.14 করলে কত হচ্ছে, একটা শূন্য তো কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে, থাকবে হচ্ছে এটা। আর এটাকে যদি আমরা গুণ করি প্রায় 12.5 পাবো, 12.56 পাবো। এবার ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে আমাদের যেটা রেজাল্ট আসবে সেটা হবে 796 কমন। তাহলে এটা দেওয়া আছে আমাদের অপশান এতে। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 20। কী বলা হয়েছে দেখো, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ EZ ইজিক্যাল টু 100 cos 6 ইন্টু 10⁸ প্লাস 4x ভোল্ট পার মিটার একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? প্রতিসরাঙ্ক জানতে চাওয়া হয়েছে। তাহলে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে রাশিমালা, অর্থাৎ একটা চলা তরঙ্গের রাশিমালার অনুরূপ হয়, তাই না? 20 নম্বর আমাদের প্রদত্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের রাশিমালা কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে 100 cos 6 ইন্টু 10⁸ প্লাস 4x ভোল্ট পার মিটার। আর আমরা একটা চলতরঙ্গের রাশিমালা কি জানি, চলতরঙ্গের রাশিমালা সেটা হচ্ছে y ইজিক্যাল টু a cos ওমেগা টি প্লাস kx ভোল্ট। আচ্ছা, এখানে SI ইউনিট লিখে দিলাম কমন। এবার এই দুটোর সঙ্গে যখন আমরা তুলনা করব, আমাদের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটাও তো একটা চলা তরঙ্গ, তাই আমরা এই রূপে এটাকে তুলনা করতেই পারি। সেখান থেকে দেখা যাবে যে ওমেগাটা হচ্ছে এটা আর কেটা হলো এটা, অতএব তুলনা করলে পাই করে ওমেগা সমান সমান 6 ইন্টু 10⁸, আর কে হলো 4, কে হলো 4। এরপরে আমাদের তরঙ্গের যে বেগ, তরঙ্গ বেগ ভি বের করতে পারবো। তরঙ্গ বেগ ভি সমান সমান ওমেগা বাই কে, 6 ইন্টু 10⁸/4, এটা দিয়ে এটাকে কাটলে 3 2, তার মানে 1.5 ইন্টু 10⁸, এটা বের হচ্ছে। তারপরে বের করতে বলেছে কিসের
কম্পাঙ্ক, তাই তো? ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক। আবার আমরা জানি মিউ ইজিক্যাল টু সি বাই ভি। সি হলো আলোর গতিবেগ 3 × 10⁸ বাই ভি 1.5 × 10⁸। তাহলে এটাকে এটা দিয়ে যখন কাটবো 2 পাবো। তাহলে প্রতিসরাঙ্ক হচ্ছে 2। এটা আছে আমাদের অপশান এতে। এইগুলো আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। এরপরে সেকশন ই, যেখানে আগে একটা গল্প দেওয়া আছে, তো তোমরা গল্পটা পড়ে নিও। আমি চলে গেলাম একবারে অঙ্কের মধ্যে। 21 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে? সুষমভাবে আহিত তারের বলয়ের অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব। এখানে আর হলো গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ, এক্স হলো পরিবাহীর কেন্দ্র থেকে বিন্দুটির দূরত্ব, কি হলো পরিবাহীর আধান। আচ্ছা, তড়িৎ বিভব জিজ্ঞাসা করা হয়েছে বলয়ের কেন্দ্র থেকে অক্ষের উপর কোনো বিন্দুতে। তাহলে তড়িৎ বিভবের রাশিমালা বলয়ের কেন্দ্র থেকে অক্ষের উপর এক্স দূরত্বে কি হয়? এটা যদি আমাদের বলা হয়, এটা কেন্দ্র থেকে এক্স দূরত্বে আর ব্যাসার্ধ দেওয়া আছে আর, সেই রাশিমালাটা বিভব জিজ্ঞাসা করা হয়েছে, ভি কত? সেটা সমান হবে, আমরা সেই পদ্ধতিতে লিখব 1/4πε0 আধান কিউ। কিউ তো আধান বলে দেওয়া হয়েছে, তাই না? কিউ পরিমাণ আধান এবং এর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত? এটা হলো এক্স, আর তাহলে ব্যাসার্ধ হলো আর। এই যে দূরত্ব সেটা কত হবে? √r² প্লাস x²। এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। তাহলে r² + x²। এটা আছে আমাদের 1/4πε0 কিউ বাই √r² প্লাস x², অপশান বিতে, অপশান বি। এরপরে কোশ্চেন নম্বর 22 কী বলা হয়েছে? সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব। আচ্ছা, গোলীয় পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হয়? বহিস্থ বিন্দুতে বিভব দূরত্বের সমান। এটাই ধরলাম আমি সুষমভাবে আহিত গোলীয় পরিবাহী, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার বহিস্থ কোনো বিন্দুতে বিভব, কেন্দ্র থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা যদি এক্স হয় বা আর হয়, তাহলে এই বিন্দুতে বিভব কত হবে স্যার? 1/4πε0 কিউ বাই দূরত্বটাকে এখানে এক্স বলা হয়েছে, তাই তো? তাহলে কিউ বাই এক্স, এই দূরত্বটাকে এক্স বলেছে। তাহলে এটা হবে আমাদের অপশান সি, 22 নম্বরের অপশান সি। এরপরে 23-এ কী বলা হয়েছে? সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর পৃষ্ঠতলের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব। এবার পৃষ্ঠে জিজ্ঞাসা করা হয়েছে, পৃষ্ঠের যে বিভব সেটা তার ব্যাসার্ধের সমান। দূরত্ব আমাদের নিতে হবে, সেটা হবে পৃষ্ঠে বিভব 1/4πε0 কিউ বাই আর। এখানে পৃষ্ঠে বিভব অর্থাৎ এক্সটা কত হয়ে যাবে স্যার? আর এর সমান হয়ে যাবে। এটা কোন অপশানে আছে? 23-এর, এটা হলো অপশান এ। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 24। কী বলা হয়েছে? সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব। এবার অভ্যন্তরস্থ বিন্দুতে, কোশ্চেন নম্বর 24, অভ্যন্তরস্থ বিন্দুতে যে বিভব, এই অভ্যন্তরস্থ বিন্দুতে যে বিভব সেটা হয় পৃষ্ঠের বিভবের সমান। এটা কোন অপশানে আছে? 1/4πε0 কিউ বাই আর, এটাও অপশান এতে আছে। 24 নম্বর কমপ্লিট। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 25। কী বলা হয়েছে? একটি গোলাকার জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম্ব আধানে আহিত, এর পৃষ্ঠে বিভব 100 ভোল্ট, ব্যাসার্ধ কত? আচ্ছা, আধান দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। এই সেই পদ্ধতিতে দেওয়া আছে। কোশ্চেন নম্বর এটা হলো 25। আমরা জানি ভি ইজিক্যাল টু 1/4πε0 কিউ বাই আর। এই আরটা আমরা নির্ণয় করব। এবার 1/4πε0 এর মান কি হয়? 9 × 10⁹ কিউ বাই আর।
অতএব আমরা বলতে পারি r ইজিক্যাল টু 9 ইন্টু 10⁹9 কিউ বাই ভি। 9 ইন্টু 10⁹9 কিউ এর মান কত স্যার? কিউ জলের ফোঁটা 10 ইন্টু 10⁻⁻12 বাই, এবার ভিটা কত দেওয়া হয়েছে? 100। তাহলে থাকবে কি? এখানে থাকবে 10⁻³ তাহলে 9, এই 10 এই কেটে দিলাম, নিচে থাকলো 10 ইন্টু 10⁻³ এটা গেলে আরও হয়ে যাবে 4। এবার উত্তরটা কিভাবে দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে এটা হলো 9 ইন্টু 10⁻⁻4, এটা করলে হলো 0.00409, এটা গেল আমাদের মিটারে। এবার 100 দিয়ে গুণ করে দিলে 0.09 সেন্টিমিটার। এটা আছে অপশান ডিতে, অপশান ডিতে 25 হয়ে গেল। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো 26 থেকে 30 পর্যন্ত, সেগুলোর প্রত্যেকটা অঙ্ক যদি আমরা পড়ি দেখতে পাবো যে বিভব প্রভেদ কত। 6 ওহম রোডটির দুই পাশে বিভব প্রভেদ, 4 ওহম রোডটির পাশে বিভব প্রভেদ, 12 ওহম রোডটির পাশে বিভব প্রভেদ, 8 ওহম রোডটির পাশে বিভব প্রভেদ, 3 ওহম রোডটির পাশে বিভব প্রভেদ। তাহলে যে সার্কিটটা আমাদের দেওয়া আছে সেটা সমাধান করে প্রত্যেকটার জন্য যে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ সেটা আগে আমরা বের করে নেব, তাহলে সবগুলো অঙ্কের সমাধান হয়ে যাবে। কোশ্চেন নম্বর এবার আমরা করব 26 থেকে একদম 30 পর্যন্ত। তাহলে সার্কিটটা কি দেওয়া আছে? এই হলো আমাদের কাছে একটা ব্যাটারি, এইখানে 8 ওহম রোধ, তারপরে এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, তারপরে এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ। এই গেল আমাদের সার্কিট। এটা দেওয়া আছে 12 ওহম, এটা 4 ওহম, এটা 8 ওহম, এটা 20 ভোল্ট, এটা 6 ওহম, এটা 3 ওহম, তাই তো? 3 ওহম। তো এর যে নেক্সট সার্কিট সেটা কেমন হবে স্যার? এই দুটো মিলে, এই দুটো যে রোধ সমান্তরালে যুক্ত, তাহলে সমান্তরালে যুক্ত হলে এর জন্য তুল্য রোধটা আমরা বের করে নিই। কত হবে? আর 1 বললাম সেটাকে 12 ইন্টু 4 বাই 4 প্লাস 12 সমান সমান 12 ইন্টু 4 বাই 16, এটা দিয়ে এটাকে কেটে দেবো 4 সমান সমান 3, তাহলে কত পাচ্ছি? 3। এবং এই দুটোর জন্য যে তুল্য রোধ সেটাকে R2 বললাম, 6 ইন্টু 3 বাই 3 প্লাস 6, তাহলে এটা হচ্ছে আমাদের 3 ইন্টু 6 বাই 9, এটা দিয়ে এটাকে কাটবো 3 হবে, 3 হবে, এটা দিয়ে এটাকে কাটবো 2 হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 3 ওহম আর এখানে পাচ্ছি 2 ওহম। এরপরে সার্কিটটা কেমন হবে? এটা হবে এরকম, এটা হলো 20 ভোল্টের ব্যাটারি, এটা 8 ওহমের রোধ, এটা 3 ওহমের রোধ, এটা 2 ওহমের রোধ, এটা 8 ওহম, এটা 3 ওহম, এটা 2 ওহম, এটা 20 ভোল্ট। ঠিক আছে? হ্যাঁ, এবার প্রথমত আমরা কারেন্ট বের করে নিই। প্রবাহ মাত্রা কত হবে স্যার? প্রবাহ মাত্রা I ইজিক্যাল টু টোটাল রোধ এখানে কত হয়ে যাচ্ছে? 8 2 10 3 13 ওহম, তাই তো? হ্যাঁ, আরেকটা কথা, এই যে অঙ্কটা যখন আমরা সমাধান করব দেখতে পাবো এই যে ব্যাটারিটা 20 ভোল্ট আছে, সেটা কিন্তু 20 ভোল্টের ব্যাটারি হবে না। 20 ভোল্টের ব্যাটারি যদি আমরা এখানে ধরি তাহলে অঙ্কটা একটাও বিভব প্রভেদের সঙ্গে মিলছে না। এই যে ভোল্টেজটা সেটাকে আমাদের নিতে হবে 130 ভোল্ট। এটাকে কত নিব স্যার? 130 ভোল্ট। এটা একটু কারেকশন করতে হবে, কেমন? তাহলে এটা 20 ভোল্টের বদলে 130 ভোল্ট আমরা বসাবো। এবার প্রবাহ মাত্রা I নির্ণয় করছি, তাহলে I ইজিক্যাল টু
130/13, তাহলে প্রবাহ মাত্রা আমরা পাচ্ছি 10 এম্পিয়ার। এই যে প্রবাহ মাত্রা সেটা 10 এম্পিয়ার। এই 10 এম্পিয়ার কারেন্ট এই 8 ওহম, 3 ওহম এবং 2 ওহম প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যাবে। তাহলে এই অ্যাক্রসে ভোল্টেজ 8 ওহমের মধ্য দিয়ে কত, I ইন্টু আর, আইটা হচ্ছে 10 আর এটা হলো 8 সমান সমান 80 ভোল্ট। এরপরে এই অ্যাক্রসে ভোল্টেজ কত, ভি 3 ওহম, I ইন্টু আর, আইটা এখানে 10 আর 8টা হলো 3 সমান সমান 30 ভোল্ট। এরপরে ভি 2 ওহম, মানে বিভব পার্থক্য 10 ইন্টু 2 সমান সমান 20 ভোল্ট। বাস এইটুকুই ক্যালকুলেশন। এরপরে দেখো পাটাপট সব উত্তরগুলো বের হয়ে যাবে। প্রথমত বলা হয়েছে প্রদত্ত বর্তনীতে 6 ওহম রোধটির দুই পাশে বিভব পড়বে। 6 ওহম কোথায় আছে দেখো, এইখানে আছে 6 ওহম। এই বর্তনীটা মানে এটা, তাহলে এইখানে যা ভোল্টেজ হবে এইখানে ভোল্টেজ একই হবে, কারণ এই দুটো রোধ সমান্তরালে যুক্ত। সমান্তরালে যখন দুটো রোধ যুক্ত থাকে তাদের এক্রসে ভোল্টেজটা সমান থাকে। তাহলে এর এক্রসে ভোল্টেজ আমরা কত বের করলাম, 20। তার মানে 6 ওহম রোধের মধ্য দিয়েও ভোল্টেজ কত হবে, 20। তাহলে 20 কোন অপশানে আছে, 26-এর হবে। তাহলে আমাদের অপশান এ 26 হলো অপশান এ, এটাতে 20 ভোল্ট দেওয়া আছে। এরপরে বলা হয়েছে 27 নম্বরে যেটা, বর্তনীর 4 ওহম রোধটির দুপাশে বিভব হবে। 4 ওহম কোথায় আছে, এইখানে মানে এটা। এর এক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত বের করেছি আমরা, 30। তাহলে 4 ওহম এর মধ্য দিয়েও 30 হবে। এবার 30 কোন অপশানে আছে, সেটাও আছে অপশান এ। 27-এরও হবে অপশান এ। এরপরে 28, 12 ওহম রোধের দুপাশে বিভব পড়বে। 12 ওহম কোনটা, এটা। তার মানে এটা বলতে এটার জন্য আমরা বের করেছি 30 ভোল্ট। এবার 30 ভোল্ট কোনটাতে আছে, 28-এর 30 ভোল্ট, এটাও আছে দেখো অপশান এ। 28টাও হবে অপশান এ, এটা ক্লিয়ার করে দিলাম। এবারে 29 কত বলেছে, 8 ওহম রোধের বিভব পড়বে। 8 ওহম মানে প্রথমটা, তাহলে প্রথমটার জন্য কত বের করেছি, 80 কোনটাতে আছে, 29-এর অপশান সি। এরপরে 3 ওহম রোধের 30 নম্বর, 3 ওহম মানে এটা মানে শেষেরটা মানে এটার শেষেরটা মানে এটা 20। 30 নম্বর হয়ে যাবে আমাদের 20 ভোল্ট। তো 20 ভোল্ট আছে অপশান বিতে। এইগুলো দেখো 26 থেকে 30 নম্বর অঙ্কের সমাধান। এরপরে লাস্ট পার্ট, সেটা আরও সহজ দেওয়া আছে। সেটা হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে। একদম আমাদের যে প্রবাহী তড়িৎ, সেখানে প্রতিরোধ আর রোধের যে রাশিমালা, সেইগুলো বাম স্তম্ভ ডান স্তম্ভ রূপে দেওয়া আছে। আমাদের দেখে দেখে সেগুলো মিলাতে হবে। আমি এক এক করে উত্তরগুলো করে দিচ্ছি। কমন তাহলে এরপরে আমরা করব 31 থেকে 35। তাহলে 31 মানে বাম স্তম্ভ LSH এর 1 নম্বর, যেটা বলা হয়েছে CR, আর এদিকে আমাদের RSH ডান স্তম্ভ। সেখানে কি দেওয়া আছে স্যার, সেখানে দেওয়া হয়েছে প্রতিরোধের রাশিমালা। CR বর্তনীর জন্য প্রতিরোধের রাশিমালা কি হয়, CR আর যুক্ত আছে, তাহলে রুট ওভার এটা হয়ে যাবে আমাদের CR R² প্লাস 1/ωc তার হোল স্কোয়ার। এটা কোন অপশানে আছে, এটা হচ্ছে অপশান সি। তারপরে 32 নম্বর মানে বাম স্তম্ভের 2, সেখানে বলা হয়েছে এল মানে বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী। এর জন্য প্রতিরোধের যে রাশিমালা সেটা হয় শুধুমাত্র ωL। এবার এটা কোথায় আছে, ডি নম্বরে। তারপরে 33 মানে বাম স্তম্ভের 3, সেটা আছে সি এর জন্য প্রতিরোধের রাশিমালা হয় 1/ωc, এটা আছে অপশান ইতে। তারপরে 34 যেটা দেওয়া আছে এল আর বর্তনীর জন্য প্রতিরোধের রাশিমালা কি হবে, সেটা হবে R² প্লাস ωL তার স্কোয়ার, এটা হবে আছে আমাদের অপশান বিতে। আর শেষে দেওয়া আছে LCR এর জন্য সবচেয়ে বড় যেটা দেওয়া আছে R² প্লাস 1ωL
মাইনাস 1/ω c তার স্কোয়ার, এটা আছে অপশান এতে। তাহলে ওভারঅল যে উত্তরটার সঙ্গে আচ্ছা না, এটা কোনো ওভারঅল উত্তর না, সেটা এভাবেই দেওয়া আছে। আচ্ছা, এগুলো তো আমি ডান স্তম্ভগুলো লিখলাম। এবারে কোনটা কোনটা উত্তর, 31 নম্বর তাহলে যেটার উত্তর হবে এটা ডান স্তম্ভের সি, বুঝে গেছে। এবার 31 নম্বরের সি কোথায় আছে, সি আছে অপশান এতে, তাহলে 31 নম্বরের উত্তর হবে কিন্তু অপশান এটা। তারপরে 32-এর উত্তর হবে 32-এর ডি কোথায় দেওয়া আছে স্যার, অপশান সি, এটা হবে অপশান সি। তারপরে 33-এর ই, তার মানে এটা হবে অপশান বি। 34-এর হচ্ছে বি নম্বর উত্তর, তাহলে বি কোথায় দেওয়া আছে, 34-এর বি আছে অপশান সিতে। তারপরে 35-এর এ, এবার এ কোথায় দেওয়া আছে, এ দেওয়া আছে অপশান এতে। এই গেল তাহলে আমাদের উত্তরগুলো। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি, ধন্যবাদ।